সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে। আমি সোনিয়া আফরিন ঈশিতা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। জনাব কামাল উদ্দিন সবুজ এবং সোহরাব হাসান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে আমি সোহরাব হাসান আপনার কাছে আসতে চাই। আমরা আজ দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে নির্বাচনী গণসংযোগের সময় আজ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন, এবং আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে একীভূত হয়ে যাওয়া 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত, পরিচালিত হবে সরকারি ব্যাংক হিসেবে। শুরুতেই আমি যেতে চাই সোহরাব হাসান আপনার কাছে। নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম ৮ আসনের যে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ, এই যে নির্বাচন সামনে রেখে বা নির্বাচন ঘনিয়ে আসছে, ঠিক এই সময়ে এরকম অস্ত্রের ঝনঝনানি, এটি কি আসলে নির্বাচন পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন? আসলে এটি কি ইঙ্গিত করছে? না, এটা তো অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক এবং উদ্বেগজনক। মানে একজন প্রার্থী প্রাথমিক তালিকায় তার নাম আছে এবং তার প্রচারে হামলা হওয়া, তাকে তিনি গুলির শিকার হওয়া, এটি তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন প্রশ্ন হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছে, সেখানে কি পর্যাপ্ত নিরাপত্তা ছিল, অথবা ওই প্রার্থী প্রচারের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগে থেকে অবহিত করেছিল কিনা অনেকগুলো। আর এটি এই গুলির ঘটনা কি অভ্যন্তরীণ বিরোধের কারণে, না অন্য কোনো পক্ষ তার উপর হামলা করেছে? এখন এটি তদন্ত করে দেখার জরুরি। কে করেছে, কারা অপরাধী, অবিলম্বে তাদের গ্রেপ্তার করা এবং তাদের শাস্তির মুখোমুখি করা দরকার। আর যিনি যে আহত হয়েছেন তার চিকিৎসার ব্যবস্থা করা, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই প্রত্যাশা। সিএমপি কমিশনার কিন্তু জানিয়েছেন যে তিনি কিন্তু আশঙ্কা মুক্ত আছেন এবং তিনি জানিয়েছেন যে টার্গেট আসলে তিনি ছিলেন না। টার্গেট তিনি না থাকুন বা কেউ না কেউ টার্গেট, অথবা এই জনসংযোগ তিনি যাতে করতে না পারেন, তার সেই উদ্দেশ্য নিয়েই তো এটা করা হয়েছে। এখন প্রথমত হচ্ছে এটা দলীয় কোনো অভ্যন্তরীণ বিরোধের জের কিনা, অথবা বাইরের কেউ করেছে কিনা। বাইরের কেউ, দুই ক্ষেত্রেই সরকারের দায়িত্ব হলো এটি তদন্ত করে দেখা, এবং সংশ্লিষ্ট প্রার্থী এবং তার সমর্থকরা তাকে সরকারকে সহযোগিতা করবে আশা করি। এবং ভবিষ্যৎ অন্যান্য জায়গায়, কারণ অনেক জায়গায় নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে বিএনপি প্রার্থী তালিকা দেওয়ার পর থেকেই, সেটি না ঘটে। প্রাথমিকভাবে আমরা দেখেছি যে যারা প্রার্থী হতে পারেননি, মনোনয়ন বঞ্চিত, তাদের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে এবং অঘটন ঘটিয়েছে। সেটা অবিলম্বে, এটা দলের দায়িত্ব সেটা যাতে না ঘটে। আর আইন শৃঙ্খলার দায়িত্ব সরকারের। প্রথমত হচ্ছে যে প্রধান উপদেষ্টা তো আগেই বলেছিলেন যে এরকম একটা বড় আক্রমণ হতে পারে। এখন সেই আক্রমণটা এখনই শুরু হলো, তাহলে তো খুবই চিন্তার বিষয় যে আগামী দিনগুলো কিভাবে যাবে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব বিভেদ আছে সেটাও দ্রুত দূর করে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করা। কারণ এই যে অনৈক্য এবং এই যে পাল্টাপাল্টি বক্তব্য, তাতে এক ধরনের জনমনে অস্বস্তি দেখা দেয়। সে অস্বস্তিটা দূর করা দরকার। এখন সবাই নির্বাচনী ট্রেনে উঠে গেছে। জামায়াত আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে, এনসিপিরও অনেকের নাম এসেছে। পরবর্তীকালে সেই কিভাবে আসন সমঝোতা হবে বা জোটের শরিকদের কিভাবে মানে তাদের আসনগুলো ব্যবস্থা করা যাবে, সেটি বিএনপি নেতৃত্ব দেখবে, বা অন্য যারা জোটের নিয়ে কথাবার্তা হচ্ছে। এখন এগুলো এই মুহূর্তে কোনোটাই চূড়ান্ত হবে না। প্রথমত তফসিল ঘোষণা করা হবে, তারপর মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ থাকবে, প্রত্যাহারের তারিখ থাকবে। প্রত্যাহারের শেষ তারিখ পর্যন্ত আমরা ধরে নিতে পারি না যে কোন আসনে কে চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন বা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটবে, কিন্তু কোনো ঘটনাই যাতে জনজীবনের
যে শান্তি শৃঙ্খলা নষ্ট না করে, আর কোনো ঘটনাই যাতে মানুষের মধ্যে উদ্বেগ না বাড়ায়। নির্বাচন হচ্ছে একটি আনন্দের, কি বলে, আনন্দ ঘন পরিবেশে মানুষ ভোট দিতে যাবে বা তার প্রচার করবে, প্রার্থীরা, তার কর্মী সমর্থকরা। এই পরিবেশটা রক্ষা করা খুবই জরুরি। সেক্ষেত্রে সরকারের যেমন ভূমিকা আছে, রাজনৈতিক দলগুলোর। জি, সোহরাব হাসান, আপনাকে ধন্যবাদ। আমি কামাল উদ্দিন সবুজ আপনার কাছে আসতে চাই যে কিছুদিন আগে বিএনপি ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে, ঠিক তারপরে পরেই বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন তাদের সমর্থকরা আনন্দ উল্লাস করেছেন এবং যারা মনোনয়ন পাননি তারা বিভিন্ন ধরনের বিক্ষোভ করেছেন, বিভিন্ন ধরনের সংঘর্ষে জড়িয়েছেন, আমরা দেখেছি। তো আপনার কাছে জানতে চাই যে এই ঘটনাগুলো আসলে অন্য কোনো শক্তিকে স্বাভাবিক পরিবেশ বা নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটাতে সহায়তা করছে কিনা? ধন্যবাদ। প্রথমে হচ্ছে যে দীর্ঘদিন পর, প্রায় 17-18 বছর পর বাংলাদেশ যে গণতন্ত্রের পথে হাঁটছে এবং নির্বাচনী ট্র্যাকে উঠেছে, এবং তার এখন এই মুহূর্তে বাংলাদেশ সবাই জানে যে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলগুলি সবাই আগামী যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচারণা শুরু হয়েছে। এর আগে আপনি যেটা বললেন 300 আসনে না, বিএনপি 236টি আসনে মনোনয়ন, প্রাথমিক মনোনয়ন ঘোষণা। তো এর মধ্যে চট্টগ্রামে আজকে যে ঘটনা ঘটেছে, জনাব এরশাদুল্লাহ, উনি চট্টগ্রাম আকাশ ওনাকে প্রাথমিকভাবে মনোনীত, উনি ওনার নির্বাচনী প্রচারণার সময় ওই ঝিলিপুরে ওই প্রচারণায় গুলি হয়েছে এবং সেখানে একটা মারও হয়েছে। আর তারপরে আরেকটা কথা হলো যে এই ধরনের একটা ঘটনা ঘটলো নির্বাচনের মানে শুরুতেই, নির্বাচনের যে হবে এর প্রক্রিয়া শুরুতে উঠলো, এটা কিন্তু ওয়েক আপ কলের মতোই আমার কাছে মনে হচ্ছে। কারণ এটা এই যে আপনার যে বিএনপি 236 জনের নাম ঘোষণা, বা জামাত হয়তো কিছুদিনের মধ্যে ঘোষণা করবে, এর আগে তারা প্রার্থী ঘোষণাও করেছে, আবার নতুন ভাবে তারা হিসেবে করতে পারে, এনসিপি ঘোষণা করবে। এই ধরনের অবস্থায় এই ধরনের ঘটনা আমাদের পুরো জাতিকে এবং গণতন্ত্রকামী মানুষকে ভাবিয়ে তোলে। এই কারণে যে কারণ এত বছর পর বাংলাদেশ যে একটা নির্বাচনের দিকে এগোচ্ছে, সেটাকে বানচাল করার জন্য কিনা সেটা এখন আমাদেরকে ভাবিয়ে তুলছে। কারণ প্রথমেই আপনি দেখেন এরকম একটা ঘটনা ঘটলো এবং অলরেডি এটা একটা তাদের পার্টি থেকে, পার্টির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর অলরেডি প্রতিক্রিয়া জানিয়েছেন যে এটা নির্বাচন বানচাল এবং নির্বাচনকে নস্যাৎ করা ষড়যন্ত্র। তো আমরা যেটা মনে করি যে এটা নিশ্চয়ই যারা করেছেন সেটা তো এখনো তদন্ত হয় নাই, নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্ত করবেন, সেটা অবশ্যই ফুটিয়ে থেকে বের করবেন, এটা সহসা করা উচিত। কারণ কথাটা হচ্ছে যে নির্বাচনটাকে বানচাল করার কথা কিন্তু এর অনেকদিন থেকে আমি শুনে আসছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে নির্বাচনটাকে নস্যাৎ করার জন্য বড় ধরনের আক্রমণ হতে পারে। প্রধান বিরোধী এবং সেই সাথে তিনি কিন্তু তার জন্য আসলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা, সর্বোচ্চ প্রস্তুতি নিতেও বলেছেন। না, নিরাপত্তা ব্যবস্থা নিতে বলেছেন এবং উনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে মিটিং করেছেন, নির্বাচন কমিশন তার প্রস্তুতি চালাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সেনাবাহিনী, 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে, আমরা সর্বকিছুই দেখছি, কিন্তু নিরাপত্তা তো নিশ্চিত হয়েছে বলে মনে হচ্ছে না। কারণ প্রথমে এই ধরনের একটা ঘটনা ঘটলে তো এটা সবাইকে ভাবিয়ে তুলবে, যারা নির্বাচনে প্রচারণা করবে বা যারা বাংলাদেশে যে একটি সুষ্ঠু অবাধ এবং মুখর নির্বাচন হবে, এই ধরনের ঘটনা আর আমরা এটা কামনা করব না, এই ধরনের আবার পুনরাবৃত্তি হোক। এই ধরনের আরো যদি ঘটে তাহলে তো বাংলাদেশের নির্বাচন কি আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্র আমরা মনে করি। কাজে যারা এটা কারা, প্রথমে কথা হচ্ছে যে গণতন্ত্র বিরোধী শক্তি এবং বাংলাদেশের উন্নয়ন বিরোধী শক্তি, এবং এটার পক্ষে যারা কাজ করছেন এদেরকে বের করতে হবে। এবং যদি বের না করে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় বলেছেন, সবসময় বলেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আজকে তো আমরা এটা দেখতে পেলাম না। তো কাজে এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে নির্বাচনের দিকে বাংলাদেশ এগুচ্ছে, এই যে নির্বাচনী প্রচারণাটা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনী প্রচারণাটা সারা বাংলাদেশে যখন 300 আসনে শুরু হবে, এটাও ঠিক যে আপনি শুধু নিরাপত্তা বাহিনী দিয়েও কিন্তু আপনি এই নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, এটা সম্ভব না, এটা হয়ও না। কথাটা হচ্ছে যে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোকে, নিরাপত্তা বাহিনীর যেসব সদস্যরা থাকবেন নিরাপত্তার কাজে, তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোকে আরো বেশি সতর্ক হতে হবে এবং খুব অর্গানাইজ হতে হবে,
বিভিন্ন কারণে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দিতে হবে রাজনৈতিক মানে ভোটের যুদ্ধে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু কতগুলি বিষয় তো ন্যূনতম ঐক্যতা থাকতে হবে। যেমন এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, আমরা দেখলাম যে অবশ্য বিভিন্ন দল থেকে এটা নিন্দা জানানো হয়েছে, খুব ভালো, কিন্তু কথাটা হচ্ছে যে সবাইকে এই রাজনৈতিক দলগুলোর অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে যে এই নির্বাচনটাকে যাতে কোনো ধরনের ঘটনা, আরো কি ধরনের ঘটনা হয় আমরা তো জানি না, যাতে কোনো ধরনের এমন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব না ঘটে বাংলাদেশে কোনো না কোনো ফর্মে, যাতে নির্বাচনে সেদিকে আসলে সব পক্ষকে আসলে চোখ কান খোলা রাখতে হবে। আপনারা দুজনই আমাদের সাথে থাকুন, আমাদের সময় হয়েছে একটি বিরতির পরে ফিরে এসে আমরা আলোচনা করতে চাই একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত পরিচালিত হবে সরকারি ব্যাংক হিসেবে, এই বিষয়ে আমাদের সঙ্গেই থাকুন। নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজ আলোচনায় যুক্ত আছেন চর্চা.com-এর সম্পাদক সোহরাব হাসান এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে ফিরে এসে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত পরিচালিত হবে সরকারি ব্যাংক হিসেবে, এই বিষয়ে সোহরাব হাসান আপনার কাছে জানতে চাই যে এর আগেও তো এই যে দুর্বল ব্যাংকগুলো একীভূত করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটি শেষ পর্যন্ত বাস্তবায়ন সম্ভব হয়নি। এবারের এই উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, কি মনে করছেন আপনি? না, সরকার যেভাবে এগোচ্ছে তাতে তো বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার অবস্থানে অনড়ি, এবং সরকার তো মানে কোনো চাপের কাছে নতি স্বীকার করবে বলে মনে হয় না। কারণ এই দুর্বল ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার উপায় কি? আর সরকার টাকা কি বলে ঋণ দিয়ে তো আর এই ব্যাংকগুলোকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাবে না। সেক্ষেত্রে সিদ্ধান্তটি যথার্থই বলে মনে করি। এবং যখন একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন তো এই ব্যাংকগুলোর পর্ষদ রাখারও যুক্তি নেই। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করি। এখন যেটা প্রশ্ন হচ্ছে, এবং সরকার আশ্বাস দিয়েছে যে গ্রাহকদের যে জামানত সেটি ফেরত পাওয়া এবং তাদের লভ্যাংশ সহ। কারণ অন্য ব্যাংকে দিলে তারা যে সুবিধাটা পেতেন, এই ব্যাংকে ইতিমধ্যে কিন্তু অনেক গ্রাহক, লাখ লাখ গ্রাহক বা হাজার হাজার গ্রাহক কিন্তু বিপদে পড়েছেন। এই ব্যাংকে যেমন তারা যারা বড় অঙ্কের টাকা জমা রেখেছেন সে টাকা তুলতে পারেনি, অনেকে পেনশনের টাকা, অনেকে তার সারা জীবনের সঞ্চয়ের টাকা জমা রেখেছে কিন্তু প্রয়োজনের সময় তুলতে পারছেন না। এটা নিয়ে কিন্তু আমাদের কাছে ভুক্তভোগীরা প্রায় যোগাযোগ করেন, সাহায্য চান, এবং এখানে তো সাধারণ মানুষের কিছু করার নেই। বাংলাদেশ ব্যাংকই এ ব্যাপারে বা সরকারকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে একই সঙ্গে পর্ষদ ভেঙে দেওয়ার পর এখন তো পুরোপুরি সরকারের দায়িত্বে আসবে। এখন সরকার যাতে এই গ্রাহকদের তাদের পাওনা অন্তত এক্ষেত্রে একটা কি করা উচিত যে গ্রাহকদের যে আর্থিক অবস্থা, তার বয়স, এসব বিবেচনা করে যারা বিশেষ করে যারা প্রবীণ, যারা এর উপরে নির্ভর করে, তাদেরটা যত দ্রুত সম্ভব টাকাটা দিয়ে দেওয়া। আর অন্যদেরও পর্যায়ক্রমে গ্রাহকদের মধ্যে এই ধারণা না হয় যে ব্যাংকগুলো একীভূত করা হয়েছে তার টাকা মার যাবে। এর আগেও যতগুলো ব্যাংক একীভূত করা হয়েছে বা ব্যাংক বিলুপ্ত হয়েছে সেখানেও টাকা মার যায়নি। তবে এটা একটি ভরসা যে এর গ্যারান্টার মানে এর নিশ্চয়তা সরকারই দিচ্ছেন। আমি আশা করি যে এই সমস্যার শীঘ্রই সমাধান হবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই একীভূত হলো ব্যাংক, এই 5টি ব্যাংকের একীভূত হওয়ার নামটা কি হবে? এর মধ্যে শরিকদের মধ্যে তো একটা থাকবে যে তাদের নাম থাকবে, অথবা নতুন একটা নাম হতে পারে। আবার সেটা নিয়ে কোনো বিরোধ না হয়, যেমন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় করার কথা, যে 8টি সরকারি কলেজে যারা শিক্ষার্থী তাদেরকে নিয়ে, আর সেটা নিয়েও কিন্তু আমরা আন্দোলন বিক্ষোভ দেখেছি। এখন শিক্ষার্থী বলে হয়তো তারা রাস্তায় আন্দোলন করতে পারছেন, কিন্তু এই ব্যাংকের গ্রাহকরা তো রাস্তায় আন্দোলন করতে পারবেন না। আর সুতরাং এই ব্যাংকের গ্রাহকদের স্বার্থটা দেখা সরকারের দায়িত্ব। এবং ব্যাংক একীভূত হোক বা যে কোনো কাঠামোতেই কিন্তু ব্যাংকগুলোকেও টিকিয়ে রাখতে হবে। কারণ এই ব্যাংকের সাথে তো অনেক শত শত কর্মকর্তা কর্মচারীর তাদের যে জীবিকার প্রশ্ন আছে, তারা যাতে চাকরিচ্যুত না হন,
ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টিও সরকার লক্ষ্য রাখবেন। জি, আজ কিন্তু গভর্নর বলেছেন যে যারা যে সকল কর্মীরা আছেন তারা থাকবেন এবং তারা যেই বেতন পাচ্ছেন তারা আপাতত সেই বেতনই পাবেন এবং নতুন ব্যাংক তৈরির পরে একটা নতুন বেতন কাঠামো তৈরি হবে। আমি কামাল উদ্দিন সবুজ আপনার কাছে আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে এই যে অন্তর্বর্তী সরকার এমন একটা উদ্যোগ নিল, এরপর অন্তর্বর্তী সরকারের পরে যখন নির্বাচিত সরকার আসবে তখন এই উদ্যোগ কার্যকর হবে কিনা বা এই উদ্যোগ চালিয়ে নেওয়া হবে কিনা, কি মনে করছেন? না, প্রথম কথা হচ্ছে যে এই ব্যাংকগুলোকে যে একীভূত করার যে সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে একেবারে 5টি ব্যাংকে, সেটা তো একটা যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, কারণ এই ব্যাংক সিড ব্যাংক মানে হিসাবে আপনার পরিচিত, এবং এই ব্যাংকগুলি তো চলছিল না। এবং এই ছাড়াও কিন্তু আরো অনেক ব্যাংক আছে। এই ব্যাংকগুলি মানে যে ব্যাংকগুলি আপনার রুগ্ন ব্যাংক হয়ে গেছে, সেই ব্যাংকগুলি কিন্তু আসলে দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, বাংলাদেশের অর্থনীতিকে সবল করাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছিল। সেই জন্য এই পদক্ষেপ। এখন কথা হচ্ছে যে বর্তমান সরকার এটা উদ্যোগ নিয়েছে। আমরা এটা চাইবো যে এখানে যারা আমানতকারী আছে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এবং যারা ব্যাংকে চাকরি করেন তারাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন যে পরবর্তীতে যে সরকার আসবে, যেটা নির্বাচিত সরকার, তারা নিশ্চয়ই তাদের অর্থনৈতিক পলিসি, ইকোনমিক পলিসির মধ্যে এটা নিশ্চয়ই থাকবে না, কারণ সবাই তো চাইবে, নির্বাচিত সরকারও চাইবে যে বাংলাদেশের অর্থনীতি যে লুটপাট গত 16-17 বছরে হয়েছে সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আগামী সরকার, যে নির্বাচিত সরকার হলে তারা তো সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করে এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে। তো এই ধরনের ক্ষেত্রে আপনার এই যে রুগ্ন ব্যাংকগুলো, শুধু 5টি ব্যাংক না, এখনো তো 5টি ব্যাংকের কথা আমরা দেখছি একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে তো টোটাল ব্যাংকিং সেক্টর নিয়েই আমার মনে হয় বড় ধরনের অনেকগুলি সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্তগুলি বাংলাদেশের সত্যিকার অর্থে যে এতগুলি ব্যাংকের যে অনুমোদন দেওয়া হবে গত কয়েক বছরে, সেটাও তো সঠিক সিদ্ধান্ত ছিল না। বাংলাদেশে তো এতগুলি ব্যাংক আসলে অ্যাকোমোডেট করার মতো সেই কত বড় আপনার শক্তিশালী অর্থনীতি হয়নি। নানা রকম রাজনৈতিক কারণে এই ব্যাংকগুলি দেওয়া হয়েছে এবং একের সব জায়গায় অনেক লুটপাটও হয়েছে। আপনার জানি সে আলোচনায় নাই বা গেলাম। আমরা যেটা বলতে চাই আপনার প্রশ্নের উত্তরে, যে আগামী সরকার বা বর্তমান যে সরকার যে যতটুকু সময় পান, তারা এর মধ্যে নিশ্চয়ই এই ব্যাংকগুলোকে একীভূত করলে যে সমস্যাগুলি হবে সেই সমস্যাগুলি সমাধান করবে। সেখানের মধ্যে গ্রাহকরা আছেন, আমানতকারীরা আছেন, বা যারা ইনভেস্ট করেছেন তারা আছেন, আরো অনেক যারা চাকরি করেন তারা আছেন। এটা একটা ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে যে তারা সেই পথটা তৈরি করে দেবেন, যারা ভবিষ্যতে যে সরকারটা আসবে, নির্বাচিত সরকার, তারা যাতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু এগিয়ে দিবেন, সেখান থেকে তারা ভবিষ্যতে তারা আরো একটা এগিয়ে নিয়ে তারা এটাকে একটা সত্যিকার অর্থে আর্থিক খাতের উন্নয়নের লক্ষ্যে তারা আপনার পদক্ষেপ নিতে পারে। এটাই হবে আমি মনে করি আপাতত মানে বক্তব্য। এই কারণে আর যে ব্যাংকগুলি আবার আর্থিক খাতের যে অন্যান্য যে সমস্যাগুলি আছে সেগুলি আগামী নির্বাচিত সরকার ডেফিনেটলি বাংলাদেশের, আমরা এটা সবসময় বলি এবং অর্থনীতিটা বলেন, অনেকে বলেন যে বাংলাদেশের অর্থনীতিতে গত 16-17 বছরে যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটাকে রিভাইটালাইজ করতে, সেটাকে রিজুমিনেট করতে কত বছর লাগবে, এবং সেজন্য জি, আপনার কামাল উদ্দিন সবুজ আপনার বক্তব্য একদমই পরিষ্কার। জনাব সোহরাব হাসান এবং কামাল উদ্দিন সবুজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনের সাথে থাকার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণ। এবিসির সঙ্গেই থাকুন।